হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। প্রথম দিন ভার্সিটিতে পা রাখতে র্যাগিং দলের শিকারে পড়ি আমি। কেউ ভয় চোখে আমার দিকে তাকিয়ে আছে আর কেউ মজা নিচ্ছে। চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। মাথা নিচু করে আছি আর আমার সামনে একটা অসভ্য ছেলে আমার দিকে সিগারেট ধরে আছে। জ্বলন্ত সিগারেট, এটা নাকি আমাকে খেতে হবে। সিগারেটের গন্ধ আমি এমনিতেই সহ্য করতে পারি না। এটা একটা আমার জন্য মারাত্মক গন্ধ। এই গন্ধ আমি একটু সহ্য করতে পারি না। হাত দিয়ে নাক মুখ চেপে ধরে আছি সামনের ছেলেটা আমার হাত টেন মেরে হাতে সিগারেট ধরিয়ে দিল। আর হুমকি তো আগেই দিয়েছে, আমি যদি সিগারেট না খাই তাহলে কান ধরে এক পায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। প্রতিবাদ করার মতো কেউ নাই। আমার পাশে একটা মেয়ে, ওকে আমি চিনি না। একটু আগে ওর সাথে আমার পরিচয় হয়েছে গেট দিয়ে ঢোকার সময়। মেয়েটির নাম অন্তরা। ওই বলেছে এই ছেলেদের নাকি অনেক দাপট, ফাইনাল ইয়ারের স্টুডেন্টেরা। ভার্সিটির নেতা বলা চলে এদের। ধনী বাবার একমাত্র ছেলে যে আমাকে সিগারেট দিল, সে তার দাপটের জন্য সাঙ্গপাঙ্গগুলো ভাব নিয়ে চলে। আমার সামনে কমপক্ষে 8-9 জনের মতো দাঁড়িয়ে আছে। আমি একবার শুধু মাথা উঁচু করে সবাইকে দেখেছিলাম। আমাকে যে ছেলেটা সিগারেট দিয়েছে তার মুখে এখনো অবধি আমি দেখিনি, কারণ সে পিছনে বাইকে বসা ছিল। আর সামনে না হলেও 4 জন ছেলে ছিল আর 2টা মেয়ে ছিল। আমি সিনহা। আমার বসবাস গ্রামের, ছোট্ট থেকে গ্রামে বড় হয়েছে। শহরে আসার সুযোগ কখনো হয়নি, আর আত্মীয় স্বজনও তেমন ছিল না, এর জন্য কখনোই শহরে আসা হয়নি। বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমি। আমার একটা বড় ভাই আছে, যে বিবাহ করে তার বউ নিয়ে আলাদা বাসা বেঁধেছে। ভাইয়াকে লেখাপড়া, চাকরি, টাকা দিয়ে আমরা একদমই দরিদ্র হয়ে পড়েছি। বাবার তেমন ইনকাম নেই, আগে মাস্টারি করতো, সে টাকা দিয়ে আমরা এতদিন চলেছি। অসুস্থ থাকার কারণে বাবা অনেক দিন ধরে পড়ে আছে ঘরের কোণে। মা সংসারই করতো, এখন আর পৃথিবীতে নেই। ভাইয়াকে সরকারি চাকরি দেওয়ার জন্য 10 লাখ টাকা ঘুষ দেওয়া হয়। বাবা এই চাকরিতে একটু সন্তুষ্ট ছিল না, কারণ নাকি বাবা আমার জন্য 5 লাখ টাকা রেখেছিল আমার খরচ চালানোর জন্য। আমি তখন বাবাকে বললাম, বাবা আমার টাকা লাগবে না, ভাইয়াকে দাও, ভাইয়ার চাকরি হলে তো সেই টাকা দিয়ে আমরা চলতে পারবো, তাই না? ভাইয়াও বলল, হ্যাঁ, আমি চাকরি করে আমার বোনের যাবতীয় খরচ আমি দেব। মাস্টারি চাকরিতেও আর কয় টাকা বেতন ছিল। সব সময় আমরা টেনে টুনে চলে আসছিল। ভাই একটা ভালো চাকরি করলে আমাদের কষ্টের দিন যাবে, একটা ভালো দিন আসবে। কিন্তু সেই দিন আর এলো না। আমাদের আশার আলো নিভিয়ে অন্ধকার করে ভাই একটা বিয়ে করে ফেললো, তাও সবার অজানায়। সবাইকে রেখে ভাইয়া একা একটা ধনী বাড়ির মেয়েকে বিয়ে করলো। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী ছিল। বিয়ে করে আমাদের বাড়িতে এসে উঠে প্রথমে মা বাবা রাজি না হলেও পরে ছেলের কথা ভেবে রাজি হয়ে যায়। রাজি হয়ে বাবা ছেলের বউকে ছেলের বউয়ের স্বীকৃতি দেয়। 1 মাসের মতো ভালো চল ছিল, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। প্রথমে ভাবিকে খুব ভালোই মনে হয়, সবার সাথেই হেসে খেলে, কিন্তু কাজ কাম করে না। সে নাকি পারে না, মা আর তেমন কিছু বলে না। ধনী ঘরের মেয়ে, শুনেছে সে কাজ কাম না পারাটা স্বাভাবিক। মা তাকে দেখে কাজ শেখানোর চেষ্টা করে, কিন্তু সে কাজ শেখে না। কোন কাজ করবে না, শুধু খাবে দাবে আর শুয়ে বসে টিভি দেখবে। মাঝে মা অসুস্থ হয়ে পড়ে, আমি লেখাপড়া নিয়ে বিজি। বাবা তো আগেই অসুস্থ, কিন্তু ভাবি একটা কাজও করেন না। তখন মা ভাইয়াকে বলে যে, তোর বউকে একটু কাজ করতে বল। আমি তো এখন পারছি না, রান্নাটা পর্যন্ত ভাবি করে না, আমাকে মাঝে মাঝে করতে হয়। আমি অবশ্য কাজ কাম আগে থেকে পারতাম,
কারণ আম্মু বেশিরভাগ সময় অসুস্থ থাকতো, কিন্তু ঘরে পড়ে না সে কাজ করে, আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, তখন আমায় করতে হয়। তো ভাইয়া মনে হয় এই নিয়ে তার বউয়ের সাথে ঝামেলা করে। তার পরের দিনই ভাবি কাজ করতে যায়, একটা দুইটা কাজ করে, তারপর একদিন কাজ করতে যেয়ে হাত পুড়িয়ে ফেলে, একদিন হাত কেটে ফেলে। এভাবে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে। এসব দেখে ভাইয়া বলে তার বউ কাজ করতে পারবে না। কি হয় জানি না তাদের মাঝে। ভাইয়া অশান্তি করে বাড়িতে। সেদিন ভাবিকে নিয়ে কিছু কথা বলে ভাইয়া, আমরা নাকি তার বউকে অত্যাচার করি। কিন্তু কি অশান্তি করলাম, কি অত্যাচার করলাম, আমি আর মা কিছুই বুঝতে পারি না। ভাবে তখন সেই পুরা গা দেখায় এটা নাকি আমার মা তাকে ইচ্ছে করে পুড়িয়েছে, এতদিন বসে বসে খেয়েছে বলে মা নাকি তার সুর তুলেছে। এটা শোনার সাথে সাথে মায়ের পৃথিবী অন্ধকার হয়ে যায়। ভাবি নিজেই গরম পানি করতে গিয়ে সেটা অসাবধানতায় হাতে ফেলে নিজের হাত পুড়ে ফেলেছে। মা তখন আমার ঘরে ছিল আমার সাথে। ভাইয়াকে সত্য বললেও বিশ্বাস করে না। ভাবি সে কি কান্না কান্না করতে করতে বলে এই বাড়িতে থাকবে নাকি আর চলে যাবে। আর ভাবি এটাও বলে ভাইয়া যদি তার সাথে না যায় তাহলে নাকি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে। ভাইয়া বাবির সাথে চলে যায়। বাবির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না, আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আগে যাও ভাইয়া কম বেশি টাকা দিতে, বাসায় ভাইয়া চলে যাওয়ার পর আমরা একদম নেতিয়ে পড়ি। কিভাবে কি চলবে বুঝতে পারি না। তখন থেকে আমাদের একদম কঠিন জীবন পার হয়। ভাইয়া চলে যাওয়ার পর মা একদম অসুস্থ হয়ে পড়ে। এতটা অসুস্থ হয় যে 2 মাসের ভেতরে মা মারা যায়। অন্ধকার নেমে আসে আমাদের জীবনে। বাবা মার চলে যাওয়াটা মেনে নিতে পারে না, সে আরও অসুস্থ হয়ে পড়ে। আমি এতটাই ভেঙে পড়ি, লেখাপড়া আসা বাদ হয়ে যায়। নিজে ভেঙে পড়ি একদম, কিন্তু তবুও নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করে বাবার জন্য। নিজেকে শক্ত রেখে বাবার সেবা যত্ন করতে থাকি। 1 মাস পর একদিন ভাইয়া ছুটে আসে বাসায়। হয়তো মার খবরটা কোনোভাবে তার কানে গিয়েছে। আমাদের কাছে ক্ষমা চায়, আবার ফিরে আসতে চায় আমাদের কাছে। সেদিন বাবা ভাইয়াকে একটা ঠাস করে চড় মারে গালে। তারপর বাবাই ভাইয়াকে বাসা থেকে বের করে দেয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় বাবা। ভাই আমার কাছে এসেছিল, আমি ভাইয়া দিকে একবার তাকিয়ে শুধু একটা কথাই বলি, নিজের মার থেকে তুমি বউকে বেশি বিশ্বাস করেছিলে। তার ফলাফল এই হলো ভাইয়া। সারা জীবনের জন্য মা আমাদের ছেড়ে চলে গেল। তোমার মুখ আমি কোনোদিনও দেখতে চাই না। আমার একটা বড় ভাই ছিল, এটা আমি কোনোদিন মনেই রাখতে চাই না। তুমি দয়া করে কোনোদিন আমার সামনে এসো না, তাহলে আমি তোমাকে মায়ের খুনির জন্য জেলে পাঠাতে বাধ্য হব। খুনটা তুমি করেছো মাকে। তুমি যদি সেদিন মাকে অপমান করে এইভাবে বাসা থেকে বেরিয়ে না যেতে, তাহলে মা আজকে আমাদের ছেড়ে যেত না। ভাই আর কিছু বলে না, কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় বাসা থেকে। এখন পরে টাকার সমস্যা, এদিক বাবা ইষ্ট করে টাকা লাগবে 30,000-এর মতো। কোথায় পাবো টাকা? সব টাকা তো ভাইয়ের আগেই দিয়ে দিয়েছি। হাতে কোনো টাকাই নেই। মা অসুস্থ ছিল, তখন জমা কিছু টাকা শেষ। তখন ভিটা বাড়িটুকু বিক্রি করতে বাধ্য হই। বাবা সেগুলো কিছুই জানে না। বাবাকে সুস্থ করে বাসায় নিয়ে আসি, হাঁটা চলা বন্ধ হয়ে যায়। ডাক্তার বলেছে পা দুটো নষ্ট হয়ে গেছে, আর হাঁটতে পারবে না কখনো। লেখাপড়া ছেড়ে দিতে চাই, কিন্তু বাবা তখন একটা আশার আলো দেয়। বাবার নাকি একটা অ্যাকাউন্টে আছে যেখানে 1 লক্ষ টাকা আছে। সেটা গোপন রেখেছিল। সে টাকা এনে ভিটা বাড়ি যার কাছে বিক্রি করেছিলাম তাকে আবার 30,000 টাকা ফেরত দিয়ে দেয়। আমার চাচা তার কাছে আমি বাড়ি বিক্রি করি, কিন্তু সে আমাকে বলে 30,000 টাকা নিয়ে তার বাবাকে সুস্থ কর, যদি টাকা হয় আবার টাকা ফেরত দিয়ে বাড়ি নিয়ে নিস, সেই টাকা দিয়ে দিস। আমি মাঝে টিউশনি করেছি আমার পাড়ার ছোট্ট চাচাতো ভাই বোনদের। এখন ভার্সিটিতে ভর্তির সময়। গ্রামে কোনো ভার্সিটি নেই, এর জন্যই ঢাকা শহরে আসা।
বাবাকে নিয়ে ঢাকা শহরে চলে আসে। এখানে এসে ভার্সিটি অ্যাডমিশন হয় আর একটা বাসা ভাড়া নেই। ভার্সিটি আরও 2 দিন আগে শুরু হয়েছে, কিন্তু আমি কালকে ঢাকা এসেছি। এজন্য আজকে ভার্সিটিতে এলাম। মনে হাজারো স্বপ্ন বুনিয়ে ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকি। ভার্সিটিতে পড়বো, এটা আমার স্বপ্ন। অনেক লেখাপড়া করব। ভার্সিটি দেখে আমার চোখ জুড়ে যায়। বিশাল বড় একটা মাঠ, কত ছেলে মেয়ে ঘুরছে, আড্ডা দিচ্ছে। এই সবার মাঝে আমিও থাকবো ভাবতে খুশিতে মনটা নেচে উঠছে। 2 কদম এগোতেই কেউ আমার হাত ধরে টেনে দেখে একটা মেয়ে। হ্যাঁ, মেয়েটা আমাকে টেনে পিছিয়ে আসে আর বলে, আমাকে বাঁচাও। আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়েছি। বাঁচাও মানে কি বলছি? মেয়েটা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এত ভয় পাচ্ছ কেন? আমাকে বাঁচাও প্লিজ। ওরা আমাকে ধরে ফেলেছে, এবার আমাকে দিয়ে কি না কি করাবে। আমার আপু বলেছে এরা নাকি প্রচণ্ড ডেঞ্জারাস লোক, খারাপ খারাপ কাজ করায়, সবার সামনে হাসির পাত্র বানায়। আমি এর জন্য আগে যাইতে চাচ্ছিলাম, তবুও তারা আমাকে দেখে ফেলেছে। এবার আমাকে ডাকছে, এই দেখো ওই যে আমাদের দিকে তাকিয়েছে। এখন আমি কি করব? তুমি নিশ্চয়ই ফার্স্ট ইয়ারের না, তাই না? তোমাকে তো কিছু বলবে না। তুমি একটু আমার হয়ে কথা বলে দাও না। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করতে পারি না। এটা একটা আমার জন্য মারাত্মক গন্ধ। এই গন্ধ আমি একটু সহ্য করতে পারি না। হাত দিয়ে নাক মুখ চেপে ধরে আছি সামনের ছেলেটা। আমার হাত টেন মেরে হাতে সিগারেট ধরিয়ে দিল। আর হুমকি তো আগেই দিয়েছে, আমি যদি সিগারেট না খাই তাহলে কান ধরে এক পায়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। প্রতিবাদ করার মতো কেউ নাই। আমার পাশে একটা মেয়ে, ওকে আমি চিনি না। একটু আগে ওর সাথে আমার পরিচয় হয়েছে গেট দিয়ে ঢোকার সময়। মেয়েটির নাম অন্তরা। ওই বলেছে এই ছেলেদের নাকি অনেক দাপট, ফাইনাল ইয়ারের স্টুডেন্টেরা। ভার্সিটির নেতা বলা চলে এদের। ধনী বাবার এক